আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যে যেখানে বসে আজকের এই অনলাইন ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আছি আমি জান্নাতুল আশরাফুন নাহার, লেকচারার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি, তোমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছো তোমাদের দ্বাদশ শ্রেণীর। আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, দ্যাট মিনস এইচএসসি সেকেন্ড ইয়ারের বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং যেই অধ্যায়টির নাম হচ্ছে নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং। ইতিমধ্যে এর আগেও আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের এই চ্যাপ্টারের উপর। পুরো চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো ছিল বা যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, আমি সেগুলোই তোমাদেরকে পড়াচ্ছি। এবং তার মধ্যে থেকে বিগত ক্লাসে আমি এই অধ্যায়ের তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ, এবং আরেকটি ছিল নিয়ন্ত্রণের প্রক্রিয়া। আজকে আমরা সেই নিয়ন্ত্রণ চ্যাপ্টারের বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। যেহেতু নিয়ন্ত্রণ অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং এই নিয়ন্ত্রণ এই টপিকসটা সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু তারপরও যেহেতু আমি আজকে এই অধ্যায়ের বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তার আগে নিয়ন্ত্রণ কাকে বলে সেটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। Control consists in verifying whether everything occurs in conformity with the plans adopted, the instructions issued and principles established according to Henry Fayol। অর্থাৎ নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কার্য পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করা, অ্যাকর্ডিং টু হেনরি ফেওল। অর্থাৎ তুমি যে অর্গানাইজেশনে কাজ করার সময় অর্গানাইজেশনের লক্ষ্য অর্জন করার জন্য বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরো অর্গানাইজেশনটাকে তুমি যে কন্ট্রোল করছো, নিয়ন্ত্রণ করছো, কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করছো, কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেগুলো খুঁজে বের করছো, এগুলো সব কিছুই চলে আসছে কিসের আন্ডারে? এই নিয়ন্ত্রণের আন্ডারে। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই বাছাই করা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই সবগুলো বিষয় নিয়েই তৈরি হচ্ছে কি এই নিয়ন্ত্রণ। এবং এই নিয়ন্ত্রণ বিষয়টি ব্যবস্থাপনার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং ব্যবস্থাপনার সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে এই নিয়ন্ত্রণ। বিগত ক্লাসে আমি তোমাদের নিয়ন্ত্রণের প্রক্রিয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ কৌশল, কন্ট্রোলিং টেকনিক। বিভিন্ন অর্গানাইজেশন তাদের অর্গানাইজেশনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যেই টেকনিকগুলো ফলো করে থাকে বা যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সে কোন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা তার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবে সেটি অবশ্যই নির্ভর করে প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের প্রকৃতি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। এবং এই নিয়ন্ত্রণ ছাড়া কোনো অর্গানাইজেশনের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। কোনো অর্গানাইজেশনের যে মূল লক্ষ্য, টার্গেট, সেই টার্গেট পর্যন্ত পৌঁছানোও সম্ভব না। তাই এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অ্যাপ্লাই করার জন্য, অর্গানাইজেশনটাকে ইফেক্টিভ করার জন্য, ফ্রুটফুল করার জন্য অবশ্যই কী করতে হবে? কিছু নিয়ন্ত্রণ কৌশল অ্যাপ্লাই করতে হবে। এবং
কোন অর্গানাইজেশনের নিয়ন্ত্রণ কৌশল বা কন্ট্রোলিং টেকনিক কি হবে সেটি নির্ভর করছে সেই অর্গানাইজেশনের উপর, অর্গানাইজেশনের প্রকৃতির উপর, অর্গানাইজেশনের উদ্দেশ্য কি, অর্গানাইজেশনের কর্মীবৃন্দ কেমন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। নিয়ন্ত্রণ কৌশল, এই মানে কোথায় কোন নিয়ন্ত্রণ কৌশলটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আসলে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে বিকজ অফ প্রতিষ্ঠানে অর্গানাইজেশনের ধরন, অর্গানাইজেশনের আকৃতি, প্রকৃতি, উদ্দেশ্য ইত্যাদির উপর। তাহলে চলো এখন নিয়ন্ত্রণের কিছু কৌশল সম্পর্কে আলোচনা করি। নিয়ন্ত্রণের যে কৌশলগুলো রয়েছে বিভিন্ন বইতে বিভিন্ন রকম কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের কিছু বেসিক কৌশল রয়েছে যার থিমগুলো অলমোস্ট একই হবে এবং ম্যাক্সিমাম এতে একই হবে। সেটা তোমরা তোমাদের পছন্দ মতো রাইটারের বই থেকে পড়ে নিতে পারো। আমি এখন তোমাদের কতগুলো কৌশল সম্পর্কে আলোচনা করব এবং আশা করছি এই কৌশলগুলো সম্পর্কে জানতে পারলে তোমরা যে বই থেকেই পড়ো না কেন তোমরা মেন থিমটা বুঝতে পারবে। তাহলে চলো, প্রথমে যেটা বলা আছে ব্যক্তিগত পর্যবেক্ষণ, পার্সোনাল অবজারভেশন। কি বলেছে কথাটা? ব্যক্তিগত পর্যবেক্ষণ। দেখো এই পয়েন্টটাতে প্রথমেই বলা আছে ব্যক্তিগত। এই ব্যক্তিগত এই কথাটি দিয়ে বোঝাচ্ছে যিনি অর্গানাইজেশনের নির্বাহী আছেন বা অর্গানাইজেশন যিনি কন্ট্রোল করছেন অথবা অর্গানাইজেশনের পরিচালক বা অর্গানাইজেশনের মালিক, তিনি কি করবেন? পার্সোনালি পুরো অর্গানাইজেশনটাকে কন্ট্রোল করবেন। খুব সাধারণভাবে বলা যায় তুমি যেই কাজটি করছো বা তুমি যদি কোনো কাজ করার জন্য কোনো 2 জন বা 3 জন লোককে নিয়োগ দাও, তাহলে অবশ্যই সেই 2 জন বা 3 জন লোককে তোমার কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এবং সেই কন্ট্রোলিংয়ের মধ্যে যদি তুমি থাকো, ধরো তুমি হচ্ছে এক্স, তাহলে তুমি কি করছো? এদের সবাইকে তুমি কন্ট্রোল করছো। স্বভাবতই সেক্ষেত্রে ওনারা তোমার কাজ করতে বাধ্য থাকবে বা ওনারা খুব ভালোভাবে তাদের কাজগুলো সম্পন্ন করতে চাইবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি তাদেরকে মনিটর করছো, তারা কি ঠিকভাবে কাজ করছে কিনা, কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলো তুমি কি করছো? মনিটর করছো। ঠিক আছে, এটাকেই বলা হয়েছে ব্যক্তিগত পর্যবেক্ষণ, পার্সোনাল অবজারভেশন। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই ব্যক্তিগত পর্যবেক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে। তোমার প্রতিষ্ঠানটি যেমনই হোক না কেন, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, তার উদ্দেশ্য যেমনই থাকুক না কেন, তোমার কর্মীবৃন্দ যেমনই হোক না কেন, তুমি যদি মালিক পক্ষ হিসেবে তোমার অর্গানাইজেশনটাকে সরাসরি কন্ট্রোল করতে পারো বা সরাসরি তুমি প্রত্যেকটি কাজ যদি মনিটর করতে পারো, সেক্ষেত্রে তোমার কর্মীবৃন্দ অবশ্যই চাইবে ভালোভাবে তাদের কাজগুলো সম্পন্ন করার জন্য। কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করবে যে তাদেরকে সরাসরি কি করা হচ্ছে? মনিটর করা হচ্ছে। হ্যাঁ, এই কথাটা তোমরা বলতে পারো যে একজনের পক্ষে পুরো অর্গানাইজেশনটাকে কি করা সম্ভব নয়? মনিটর করা সম্ভব নয়। সেক্ষেত্রে অর্গানাইজেশনে যিনি পরিচালক থাকেন, যেই নির্বাহীরা থাকেন, তারা কি করে? পরিচালকগণ, নির্বাহীগণ তাদের কাজগুলোকে এক একটা সেক্টরের কাজ এক একজন কি করে? মনিটর করে। দ্যাট মিনস প্রতিষ্ঠানের তোমরা এই বিষয়টা সম্পর্কে সবাই অবগত আছে যে যে কোনো প্রতিষ্ঠানে 3টা লেভেল থাকে, আপার লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল। এই আপার লেভেল এবং মিড লেভেলের নির্বাহীগণ যখন সরাসরি ডিরেক্টলি লোয়ার লেভেলের বা একেবারে সর্বনিম্ন স্তরে যারা কাজ করছে তাদেরকে যদি মনিটর করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে লোয়ার লেভেলে যারা কাজ করছেন তাদের কাজটা কি হয়? ইফেক্টিভ হয় বা তারা সুন্দরভাবে কাজ করার প্রতি আগ্রহী হয়। এবং এই যে আপার লেভেল এবং মিড লেভেল, ওনারা যে শুধুমাত্র তোমাকে নির্দেশ দিচ্ছে বা তোমার কাজটাকে মনিটর করছে সেই বিষয়টিই নয়, ওনারা কাজ করার সময় অবশ্যই কি করছে? তোমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরামর্শ দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, ভুল ত্রুটি হলে সেগুলোকে সংশোধনের ব্যবস্থা করছে। তোমার
প্রাচীনকাল থেকে শুরু করে এই বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন সাধন হয়েছে, বিভিন্ন মেশিন এসেছে, যন্ত্রপাতি এসেছে। তবে যাই আসুক না কেন, যে কোনো অর্গানাইজেশনের জন্য পার্সোনাল অবজারভেশন বা ব্যক্তিগত পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখন আসো 2 নাম্বার টপিকসে বলা আছে অভ্যন্তরীণ নিরীক্ষা, ইন্টারনাল অডিট। অভ্যন্তরীণ নিরীক্ষা বা ইন্টারনাল অডিট বলতে কি বোঝানো হয়? তোমার প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেই কার্যক্রমগুলোকে টাইম টু টাইম মনিটর করা বা টাইম টু টাইম তোমার প্রতিষ্ঠানের সকল হিসাবের খাতাপত্র কি করা, নিরীক্ষা করা, যে তোমার প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ে কত টাকা আয় হলো বা তোমার একটা নির্দিষ্ট সময়ে কতটা ব্যয় হলো এবং যে ব্যয়টি হচ্ছে সেটি তোমার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। দ্যাট মিনস তোমার প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদের টাইম টু টাইম, ধরো সেটা 3 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে, একটা নির্দিষ্ট সময় কি করা, ভেতরে তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদের মধ্যে থেকে একজন অডিটর নিয়োগ করা এবং তিনি কি করবেন, তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো নিরীক্ষা করবেন, পরীক্ষা করবেন এবং সেই রিপোর্টটা জমা দিবেন কাকে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যাতে করে সে সেই রিপোর্ট দেখে বুঝতে পারে তার অর্গানাইজেশনের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে এবং সব কিছু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কিনা। এখন দেখো 3 নাম্বার পয়েন্টটাতে বলা আছে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, স্পেশাল রিপোর্ট অ্যানালাইসিস। দেখো এই টপিকটার মধ্যেই লেখা আছে বিশেষ। এই বিশেষ কথাটি দিয়ে বোঝা যাচ্ছে যে বিশেষ রিপোর্ট তোমার অর্গানাইজেশনের প্রত্যেকটি কার্যক্রম বিশেষভাবে পর্যবেক্ষণ করা। অনেক সময় তোমার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের কাজ হবে, বিভিন্ন ধরনের তথ্য তুমি কালেক্ট করবে, ইনফরমেশন কালেক্ট করবে। সেটা হতে পারে ইন্টারনালি প্রতিষ্ঠানের ভিতর থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করছো, নতুবা বাইরের থেকে তুমি কি করছো, ইনফরমেশন কালেক্ট করছো। এখন এই বাইরের থেকে ইনফরমেশন কালেক্ট করো বা ভেতর থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করো, সেই ইনফরমেশনগুলোকে একটি প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়ে থাকে এবং সেই যে প্রতিবেদন আকারে যেটা প্রকাশ করা হচ্ছে সেটাই হচ্ছে কি এই বিশেষ প্রতিবেদন। এই বিশেষ প্রতিবেদন বা স্পেশাল রিপোর্টটাকে অ্যানালাইসিস করে কে? অ্যানালাইসিস করে প্রতিষ্ঠানে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তিনি। এখন এই বিশেষ প্রতিবেদন বিশ্লেষণের জন্য সাধারণত কাকে প্রয়োজন হয়ে থাকে? একটা বিশেষ ব্যক্তিকে বা একটি বিশেষ ব্যক্তিবর্গকে প্রয়োজন হয়ে থাকে এই বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ করার জন্য বা এই বিশেষ রিপোর্ট তৈরি করার জন্য। বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রতিষ্ঠানে বাহিরের থেকে বিভিন্ন স্পেশালিস্ট নিয়োগ দিয়ে থাকে, বা সেটা হতে পারে পার্ট টাইমের জন্য বা হতে পারে ফুল টাইমের জন্য। তাদের কাজ হবে কি, তোমার প্রতিষ্ঠানের প্রত্যেকটি কার্যক্রম পর্যবেক্ষণ করে বিশেষ রিপোর্ট প্রদান করা। উদাহরণস্বরূপ তোমাদের বলা যেতে পারে, ধরো একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের জন্য আমি একটা লয়ার নিয়োগ দিলাম। এখন এই লয়ারের কাজ কি হবে? লয়ারের কাজ হবে অর্গানাইজেশনের পুরো আইনগত বিষয়গুলো পর্যবেক্ষণ করা, অ্যানালাইসিস করা। আবার এমনও হতে পারে, ধরো একটা কলম উৎপাদন কোম্পানি, ঠিক আছে? এখন কলম উৎপাদন কোম্পানিতে আমার একটা বিশেষ মেশিন রয়েছে, খুব ভালো এবং খুব দামি একটা মেশিন রয়েছে। এখন সেই মেশিনটা পরিচালনার জন্য আমার একটা স্পেশালিস্ট দরকার। তখন সেই ক্ষেত্রে আমি একটা স্পেশালিস্ট নিয়োগ দিতে পারি এবং সেই স্পেশালিস্ট কি করবে, পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করবে এবং যে ক্রিটিক্যাল বিষয়গুলো আছে সেই বিষয় সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করবে, ইনফরমেশন গেদার করবে এবং সেই ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করবে। ঠিক আছে? তোমাদের যে এই কোশ্চেনগুলো দেখো, এখানে আমি 3টা কোশ্চেন আলোচনা করেছি: ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। এই কোশ্চেনগুলো তোমাদের জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে একাধিকবার এই কোশ্চেনগুলো আসতে
দেখা গেছে। তাহলে চলো এখানে তো আমরা 3টা পয়েন্ট সম্পর্কে জেনে নিলাম, এখন বাকি পয়েন্টগুলো সম্পর্কে জানি। দেখো 4, 5, 6 এই 3টা পয়েন্টকে আমি একটু রেড কালার দিয়ে হাইলাইট করেছি। আবারও বলছি, এগুলো রেড কালার দিয়ে হাইলাইট করা। এগুলো রেড কালার দিয়ে হাইলাইট করার কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো বিভিন্ন জ্ঞানমূলকে বা বিভিন্ন এমসিকিউতে বারবার আসতে দেখা গেছে, এবং এই হাইলাইট করা কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের জন্য এবং এমসিকিউর জন্য। বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে একাধিকবার এই কোশ্চেনগুলো আসতে দেখা গেছে। এখন আসো আলোচনা করি। প্রথমটা কি বলেছে? সমচ্ছেদ বিন্দু অথবা ব্রেক ইভেন পদ্ধতি। ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে ব্রেক ইভেন অ্যানালাইসিস। আবারও বলছি, সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পদ্ধতি বা ভারসাম্য বিন্দু, এবং যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ব্রেক ইভেন অ্যানালাইসিস। অনেক সময় তোমরা এই কোশ্চেনটা এভাবে পেতে পারো যে বিইপি এর পূর্ণরূপ লিখো। তাহলে বিইপি এটাতে কি বোঝাচ্ছে? ব্রেক ইভেন পয়েন্ট। আশা করছি বুঝতে পারছো। বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই ব্রেক ইভেন অ্যানালাইসিস বা সমচ্ছেদ বিন্দু এই বিষয়টা একটু ডিটেলসে বোঝার প্রয়োজন, একটু বেশি পরিমাণে বোঝার প্রয়োজন। যারা ফাইন্যান্সের স্টুডেন্ট আছো বা যারা ইকোনমিক্স আছে যাদের, তারা অবশ্যই এই ব্রেক ইভেন অ্যানালাইসিস সম্পর্কে অবগত আছো। কিন্তু বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য তোমাদের এই কোশ্চেনটা অত ডিপলি বোঝার দরকার নেই। তোমরা এই সংজ্ঞাটাই খুব ভালোভাবে বুঝে নাও, এবং এই সংজ্ঞা থেকেই তোমাদের যে জ্ঞানমূলক কোশ্চেনটা আসবে সেটা ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। বিইপি ব্রেক ইভেন অ্যানালাইসিস, এটা বলতে কি বোঝাচ্ছে? ব্রেক ইভেন অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয় আয় ও মোট ব্যয় সমান হয়, অর্থাৎ মোট আয় ইকুয়াল টু মোট ব্যয়। যে কোনো প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করে। মোস্ট অফ দ্য অর্গানাইজেশনের মেইন এইম থাকে মুনাফা অর্জন করা। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ মুনাফা অর্জন করবে? একটা ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ মুনাফা অর্জন করবে সেটা অবশ্যই নির্ভর করে সে কি পরিমাণ ইনভেস্ট করেছে তার উপর। কিন্তু তারপরও সে যখন মুনাফা করবে, মুনাফার আগেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সে যে পরিমাণ টাকা খরচ করেছে ঠিক সেই পরিমাণ টাকাটা কি করতে হয়? মার্কেট থেকে তুলে নিতে হয়, যাতে করে সে কী হয়, একটা সেফ জোনে চলে আসে। আমি যে পরিমাণ টাকা খরচ করেছি সেই পরিমাণ টাকা যদি আমি মার্কেট থেকে নিয়ে আসি, তাহলে কি আমার ব্যবসায় লাভও হচ্ছে না, লোকসানও হচ্ছে না, আমি খুব ভালো অবস্থানে আছি। যে টাকাটা খরচ করেছিলাম সেটা আমার কাছে চলে এসেছে। তারপরে আমি ট্রাই করব যাতে আমার ব্যবসাটা কি হয়, আমি আরও মুনাফা অর্জন করতে পারি। এই যে আমি যেই টাকাটা খরচ করলাম ঠিক সেই টাকাটাই আবার মার্কেট থেকে তুলে নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমার কি ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন অ্যানালাইসিস। দ্যাট মিনস আমার টোটাল এক্সপেন্স কি হবে? ইকুয়াল হবে টোটাল আর্নিংয়ের। টোটাল এক্সপেন্সটা আমার ইকুয়াল হয়ে যাবে টোটাল আর্নিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখো, ধরো একটা কলম উৎপাদন কোম্পানি। তাহলে এই কলম উৎপাদন কোম্পানিটা কি করলো? কলম উৎপাদন কোম্পানি 1200 কলম সেল করলো। 1200 কলম সেল করে সে এই 1200 কলম উৎপাদনে তার খরচ হয়েছিল ধরো 12,000 টাকা। আমি উদাহরণ দিচ্ছি যে 1200 কলম উৎপাদনে আমার খরচ হয়েছিল 12,000 টাকা। তাহলে এই 1200 কলম উৎপাদনে আমার খরচ হয়েছিল 12,000 টাকা, এবং আমি এই 1200 কলম মার্কেটে সেল করে আমি 12,000 টাকা তুলে নিলাম। তাহলে আমার কি হচ্ছে? আমি যেই পরিমাণ খরচ করেছি সেই পরিমাণ আমার মার্কেট থেকে উঠে আসছে। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট কি? এই ধরো এই 1200
কলম, এই 1200 কলম সেল করে আমি কি করতে পারছি, যেই পরিমাণ কলম উৎপাদন করেছিলাম সে পরিমাণই আমি বিক্রয় করেছি এবং আমার টাকাটা চলে এসেছে। আমার মোট ব্যয় সমান হচ্ছে আমার মোট আয়ের। ঠিক আছে, এখন এইটা বিষয় সম্পর্কে বোঝাতে গেলে আরও ডিটেলসে আলোচনা করতে হয়, যেহেতু সময় স্বল্পতা আছে সে কারণে অত ডিটেলসে বলা যাচ্ছে না। তোমরা খুব ভালোভাবে এই ডেফিনেশনটা বুঝে নাও যে যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয় আয় ও মোট ব্যয় সমান হয় সেটাই হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। ঠিক আছে, তোমাদেরকে যদি আরও ভালোভাবে বোঝাতে যাই তাহলে হয়তো চার্ট করে করে মানে একক প্রতি আয়, একক প্রতি উৎপাদন ইত্যাদি দিয়ে বোঝানো যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এখন দেখো, এই তো গেল ব্রেক ইভেন অ্যানালাইসিস। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আসতে পারে যে ব্রেক ইভেন অ্যানালাইসিস এটা নিয়ন্ত্রণের কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস এটা হচ্ছে নিয়ন্ত্রণের একটি কৌশল। এখন দেখো 5 নাম্বারটা কি বলেছে। 5 নাম্বারটা বলেছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক পার্ট। আবারও বলছি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক নিয়ন্ত্রণের একটি আধুনিক কৌশল এবং নিয়ন্ত্রণকে ইফেক্টিভ করার জন্য একটা আধুনিক পদ্ধতি হচ্ছে এই পার্ট, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে পার্ট, এবং এটার ফুল ইলাবোরেশনটা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এখন প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক বলতে আমরা কি বুঝতে পারছি? এটা বলতে বোঝাচ্ছে কোনো একটি প্রকল্পের বিভিন্ন অংশের পরিপূর্ণ সময় ও ব্যয়ের একটি নকশা প্রদান করে। কি করে? এই পার্ট যে কোনো প্রকল্পের বিভিন্ন অংশের পরিপূর্ণ সময় ও ব্যয়ের একটি নকশা প্রদান করে। এখন আসো জিনিসটা সম্পর্কে একটু ডিটেলসে বুঝে নিই। পার্ট এটি 1958 সালে আমেরিকার নৌবাহিনী নেভিতে যারা কাজ করে নৌবাহিনী তাদের যে অস্ত্র আছে সেই যুদ্ধাস্ত্র পরিকল্পনা, যুদ্ধের জন্য ব্যবহৃত অস্ত্রগুলোকে পরিকল্পনার জন্য একটি যুদ্ধের যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে মেনটেন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য একটি নিয়ন্ত্রণ কৌশল আবিষ্কার করে, এবং সেই কৌশলটি হচ্ছে এই পার্ট। তাহলে এটা কে নিয়ে আসে? 1958 সালে ইউএসএ নেভি নিয়ে আসে এই পার্ট। এখন আসো এই পার্ট সম্পর্কে জানি। পার্টটা হচ্ছে একটি নকশার মাধ্যমে দেখানো হয়ে থাকে যে তোমার ধরো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যেমন প্রোডাকশনের কাজ করতে হয়, সেল করতে হয়, কাঁচামাল ক্রয় করতে হয় ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ। এখন এই পার্ট কিভাবে, ধরো এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে পার্ট কিভাবে কাজ করবে? এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে পার্ট যেভাবে কাজ করবে সেটা হচ্ছে পুরো প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবে। ভাগ করে একটা কাজের সাথে আরেকটা কাজের লিঙ্ক তৈরি করবে, যে কোন কাজের পরে কোনটা করতে হয়, কিভাবে করতে হয়। ঠিক আছে, এটা করে ফেলবে। এটা করে ফেলার পরে তারপরে দেখবে যে প্রত্যেকটা কাজ করতে তার কি পরিমাণ সময়ের দরকার হয়, বা একটা কাজ কতটা সময়ের মধ্যে শেষ হবে। ধরো এই কাজটা শেষ হতে সময় লাগবে 1 আওয়ার, এটা শেষ হতে লাগবে 3 আওয়ার, এটা শেষ হতে লাগবে 4 আওয়ার। প্রথমে কি করলো? যে কোনো অর্গানাইজেশনের কাজগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেললো, তারপরে কি করলো? কাজগুলোকে কোন কাজটা শেষ হতে কতটা কাজগুলোকে লিঙ্ক করে দিল, একটার সাথে আরেকটা কি করে দিল? লিঙ্ক করে দিল, যে কোন কাজটা কিভাবে শেষ হবে লিঙ্ক আপ করে দিল। লিঙ্ক আপ করে দেওয়ার পরে কি করলো? কোন কাজের জন্য একটা কাজ শেষ হতে আমার কত সময় লাগবে সেটা বরাদ্দ করে দিল। এই যে দেখো এখানে 1 আওয়ার, 3 আওয়ার, এখানে হয়তো 10 আওয়ার, এখানে হতে পারে 7 আওয়ার, 8 আওয়ার, এইভাবে আওয়ারগুলোকে বিভক্ত করে দিল যে এক একটা কাজ শেষ হতে কী সময় লাগছে। তারপরে যেই কাজটা করবে সেটা হচ্ছে এর মধ্যে
সবচাইতে কঠিন কাজগুলোকে খুঁজে বের করবে, যে কোন কাজটি কোন কাজটি করার জন্য আমার খুব বেশি সমস্যা হবে, বা কোন কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেই কাজটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হবে সেই কাজগুলোকে কি করবে, এইভাবে মোটা কালি মানে মোটা একটা দাগ দিয়ে দিবে, এবং সেই পদগুলোকে কি বলা হবে, ক্রিটিক্যাল, CRI, ক্রিটিক্যাল পথ বা সংকটপূর্ণ পথ। অর্থাৎ আমার এই কাজগুলো করতে আমার কি হচ্ছে, সবচাইতে বেশি সময় প্রয়োজন হচ্ছে, বা এই কাজগুলো আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি ঝুঁকিপূর্ণ। সেই কাজগুলোকে কি করবে, সে আইডেন্টিফাই করে ফেলবে এবং সেগুলোকে মোটা কালি দিয়ে মানে আলাদা করে দিবে, যাতে করে তুমি ওটা দেখেই কেউ বুঝতে পারে, যিনি ব্যবস্থাপক আছেন তিনি যাতে ওটা দেখেই বুঝতে পারে যে আমার কোন কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটার জন্য সময় বেশি প্রয়োজন। ঠিক আছে, এখন এই যে ক্রিটিক্যাল পথ বের করে ফেলার পরে তারপরে আস্তে আস্তে কাজটা সম্পন্ন হবে। তাহলে এই পার্ট যে নিয়ন্ত্রণের প্রক্রিয়া, সেটা কিভাবে কাজ করছে, কোনো একটি প্রকল্পের বিভিন্ন অংশের পরিপূর্ণ সময়, এটাকে যদি তুমি পুরো প্রকল্প ধরে দাও, তাহলে প্রকল্পের কাজগুলো সম্পন্ন হবার সময় ও ব্যয়ের একটি নকশা প্রদান করে। এবং কি করে, এখানে আমি সময় আইডেন্টিফাই করেছি, কোন কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আইডেন্টিফাই করেছি, দ্যাট মিনস ক্রিটিক্যাল পথ আইডেন্টিফাই করেছি, এবং এই কাজগুলো শেষ করতে কোনটায় আমার কি পরিমাণ কস্ট হবে সেটা আগে থেকেই বের করে ফেলা। এইভাবে যদি একটা চার্ট আকারে বের করে ফেলা হয় বা এইভাবে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, তাহলে যিনি ব্যবস্থাপক আছেন বা যিনি মনিটরিং করছেন তিনি কি করতে পারে, খুব সহজেই পুরো কাজটাকে মনিটর করতে পারে। এখন তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়টায় যে জ্ঞানমূলকের জন্য মুখস্থ করে ফেলা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে 5 নাম্বার পয়েন্টটা পড়ে ফেললাম। এখন আসো গ্যান্ট চার্ট। এই গ্যান্ট চার্ট এটা কি, দেখো এখানে বলাই আছে চার্ট, অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারছি যে গ্যান্ট চার্ট হচ্ছে একটি চার্ট, দ্যাট মিনস নিয়ন্ত্রণের একটি কৌশল হচ্ছে এই গ্যান্ট চার্ট, এবং এই মানে একটা চার্টের মাধ্যমে পুরো নিয়ন্ত্রণটাকে কি করা, কন্ট্রোল করা। ঠিক আছে, এই গ্যান্ট চার্ট সম্পর্কে চলো আলোচনা করি। এই গ্যান্ট চার্টের উদ্ভাবক বা প্রবর্তক হচ্ছে হেনরি এল গ্যান্ট। উনার নামানুসারেই এই চার্টটার নামকরণ করা হয়েছে গ্যান্ট চার্ট। আবারও বলছি, হেনরি এল গ্যান্ট, উনি হচ্ছে এই গ্যান্ট চার্টের উদ্ভাবক, এবং উনার নামানুসারে এই গ্যান্ট চার্টটা কি করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, বা এই গ্যান্ট চার্টটা এসেছেই উনার মানে উনি এটার প্রবর্তক। এখন এই গ্যান্ট চার্ট কিভাবে কাজ করে, এই গ্যান্ট চার্টটা হচ্ছে, আসো আগে ডেফিনেশনটা বলি। গ্যান্ট চার্টে কোনো কাজকে বিভিন্ন অংশে ভাগ করে প্রত্যেক অংশের সম্পাদন সময়ের সাথে অন্যান্য অংশের যে সম্পর্ক রয়েছে তা দেখানো হয়। অর্থাৎ গ্যান্ট হচ্ছে একটা চার্ট, ঠিক আছে, একটা চার্টের মতো। এই চার্টে কি করা হয়, কোনো উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, গ্যান্ট চার্টে উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ধরো এটা একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান, প্রোডাকশন কোম্পানি। এই প্রোডাকশন কোম্পানির প্রত্যেকটা কাজকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। বিভিন্ন ভাগে বিভক্ত করার পরে একটার সাথে আরেকটাকে লিঙ্ক আপ করা হয়েছে। অনেকটা তোমার পার্টের মধ্যে কিন্তু একটু ভিন্ন। কি করা হয়েছে, লিঙ্ক আপ করা হয়েছে, যে কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা কিভাবে করতে হবে, এইভাবে লিঙ্ক আপ করা হয়েছে। লিঙ্ক আপ করার পরে এক একটা কাজ শেষ হতে আমার কত সময় লাগবে এবং কতটা ব্যয় হবে, সেগুলোকে কি করে ফেলা, নির্ধারণ করে ফেলা, এবং সেটাকে একটা চার্টের আকারে প্রকাশ করা। এই গ্যান্ট চার্টে সাধারণত যখন এই গ্যান্ট চার্টটা তৈরি করা হয়, তখন যিনি এটা তৈরি করেন
তিনি কি করেন, বিভিন্ন রকমের কালি ইউজ করেন, কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একটু লেস ইম্পর্টেন্ট, এগুলোকে আইডেন্টিফাই করে, মার্ক করা থাকে। সেক্ষেত্রে যিনি চার্ট দেখবেন, যিনি ব্যবস্থাপক আছেন বা যিনি মনিটর করছেন, তিনি যখন চার্টটি দেখবেন তখন সেই চার্ট দেখা মাত্র তিনি বুঝে ফেলবেন যে কোনটার উপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে, কোনটার উপর একটু লেস ইম্পর্টেন্স দিলেও চলবে। তখন সেই অনুযায়ী সে কী করবে, সময় নির্ধারণ করবেন, ব্যয় নির্ধারণ করবেন এবং পুরো কাজটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য একটা সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করবেন। আবারও বলছি, এই 3টা কোশ্চেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি হাইলাইট করে রেখেছি জ্ঞানমূলকের জন্য। আশা করছি তোমরা সবাই পড়ে ফেলবে। এখন আসো, নিয়ন্ত্রণের যে কৌশল, আসলে অনেকগুলো কৌশল আছে। এখন এই স্বল্প সময়ের মধ্যে সবগুলো নিয়ে তো আলোচনা করা যাবে না। আমি এখানে আরও 4টা পয়েন্ট সম্পর্কে তোমাদের সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। দেখো, 7 নম্বর পয়েন্টটা বলা আছে বাজেট। বাজেট কি? বাজেট হচ্ছে যে কোনো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকেই বলা হয়ে থাকে বাজেট। আরেকটু সহজ করে বলছি, তুমি যে কাজটি করতে চাচ্ছ, সেই কাজটি তুমি যে পরিকল্পনা করেছো, সেই পরিকল্পনার জন্য তুমি কত টাকা বরাদ্দ রেখেছো বা কত টাকা হলে সেই কাজটা খুব সহজে তুমি কাজটি করতে পারবে, সুষ্ঠুভাবে কাজটি করতে পারবে, সেটি বরাদ্দ করে ফেলা। তুমি যখন তোমার পুরো পরিকল্পনাটাকে একটি অর্থের মূল্যে অঙ্কায়িত করবে বা নিউমেরিক্যালভাবে প্রকাশ করবে, তখনই সেটা হয়ে যাবে বাজেট। অর্থাৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশটাই হচ্ছে বাজেট। এবং যখন কোনো কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়ে থাকে, সেই বরাদ্দকৃত অর্থের মধ্যেই কাজ শেষ করতে হয়, সে কারণে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা সহজ হয়। এরপরে বলা আছে লাভ ক্ষতির হিসাব বিবরণী, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তোমরা অ্যাকাউন্টিংয়ে অবশ্যই করেছো যে বিভিন্ন মান্থলি, ইয়ারলি, হাফ ইয়ারলি, বিভিন্ন সময়ে আমরা কি করি, অর্গানাইজেশনগুলো বিভিন্ন ধরনের হিসাব তৈরি করে, নগদান বই, উদ্ধৃতপত্র, লাভ ক্ষতির হিসাব, বিভিন্ন তহবিলের হিসাব ইত্যাদি রকম হিসাব। যে কোনো অর্গানাইজেশন যদি বছর শেষে বা ইয়ারলি, হাফ ইয়ারলি, মান্থলি, উইকলি তাদের প্রতিষ্ঠানের পুরো হিসাবগুলো প্রকাশ করে, তখন সেই ক্ষেত্রে যিনি ব্যবস্থাপক আছেন তিনি দেখেই বুঝতে পারেন যে তার প্রতিষ্ঠানটা কিভাবে চলছে বা লাভ হতে যাচ্ছে নাকি লোকসান হতে যাচ্ছে, কোন দিকে বেশি নিয়ন্ত্রণ করতে হবে, কোন দিকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এই লাভ ক্ষতির হিসাব বিবরণীর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের চিত্রটা কি করা যায়, তুলে আনা সম্ভব হয়। এখন দেখো 9 নম্বর বলেছে উন্নত তথ্য প্রযুক্তি, মডার্ন ইনফরমেশন টেকনোলজি। মডার্ন ইনফরমেশন টেকনোলজি বলতে বোঝাচ্ছে ধরো কম্পিউটারের মাধ্যমে কি করা যায়, বিভিন্ন রকম তথ্য উপাত্ত খুব সহজেই চুলচেরা বিশ্লেষণ করা যায়, খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। শুধুমাত্র কম্পিউটারই না, বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন অর্গানাইজেশনগুলো তাদের অর্গানাইজেশনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি আনছেন। এই প্রযুক্তির মাধ্যমে তাদের কর্মীদেরকে তারা যেভাবে সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারছেন, ঠিক তেমনই পুরো অর্গানাইজেশনটাকে কি করতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন। দেখো 10 নম্বরে বলা আছে আর্থিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্গানাইজেশনগুলো কি করে থাকে, সাধারণত বিভিন্ন ধরনের স্টেটমেন্ট তৈরি করে থাকে, চলতি মূলধন, নগদান এছাড়াও আছে অনুপাত বিশ্লেষণ, ধরো ইকুইটি বিশ্লেষণ ইত্যাদি বিভিন্ন রকম বিশ্লেষণ। বিনিয়োগের উপর তারা কতটা প্রফিট চাচ্ছে বা কতটা প্রফিট হলে তাদের বিনিয়োগটা সেফ জোনে চলে যাচ্ছে, ঠিক আছে। এই সব আর্থিক বিবরণীর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানটাকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম সেটার মধ্যে ছিল নিয়ন্ত্রণ কৌশল। নিয়ন্ত্রণ কৌশলের কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করলাম। এই নিয়ন্ত্রণ কৌশল এই টপিকসটা একটু বড়, যে কারণে আজকে আর অন্য কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করা সম্ভব হলো না। আমি আশা করছি এই যে 10টা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই বাসায় পড়বে যাতে আরও ভালোভাবে বুঝতে পারো। এবং
এবং এই হাইলাইট করা কোশ্চেনগুলো অবশ্যই পড়ে ফেলবে, যাতে করে জ্ঞানমূলক হোক বা সৃজনশীল হোক বা এমসিকিউ হোক, যেভাবে আসুক না কেন তোমরা যাতে সেগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। খোদা হাফেজ।